আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারত থেকে আসা দুজনের শরীরে ভারতীয় ভেরিয়েন্টের করোনা ভাইরাস শনাক্ত, মিল পাওয়া গেছে আরও 4 জনের দেহে। নিষেধাজ্ঞার পরও শিমুলিয়া, বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে চলছে ফেরি, নদী পাড়ি দিচ্ছেন হাজারো মানুষ। দূরপাল্লার বাস চালুর দাবি পরিবহন মালিক শ্রমিক নেতাদের, অযৌক্তিকভাবে বন্ধ রাখা হয়েছে বললেন শাহজাহান খান। এবং সোহরাওয়ার্দী উদ্যানে 1000 গাছ লাগাবে সরকার, হচ্ছে না কোনো খাবারের দোকান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশে ভারতীয় ভেরিয়েন্টের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যশোরে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত দুজনের মধ্যে মিলেছে এই ভাইরাস। এছাড়া আরও 4 জনের মধ্যে এই ভাইরাসের সাদৃশ্য পাওয়া গেছে। এদিকে সবশেষ 24 ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন 45 জন। যশোর প্রতিনিধি শাহনারা বেগমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা 8 বাংলাদেশি যাত্রীর শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছিল গত মাসের শেষের দিকে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে করা পরীক্ষায় জানা যায়, তাদের মধ্যে 6 জনের শরীরে ভারতীয় ভেরিয়েন্টের করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। আমাদের যে 2 জন, তাদের একজনের বয়স 40 আর একজনের বয়স 16, সুতরাং কম বয়সীদের মধ্যেও এটি সংক্রমণের সম্ভাবনা আছে। পরবর্তীতে একই ব্যক্তিদের নমুনা পরীক্ষা করে আইইডিসিআর। জানা যায়, ভারতীয় ভেরিয়েন্টের করোনার সাথে শতভাগ মিল পাওয়া গেছে 2 জনের শরীরে, আর 4 জনের নমুনার সাথেও এই ভাইরাসের মিল রয়েছে। যেই 6টির মধ্যে আসলে 4টি খুব ক্লোজ ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের মধ্যে আর 2টি কনফার্ম, এবং যশোর বিজ্ঞান প্রযুক্তিও বিশ্ববিদ্যালয় তারাও একই রকম রেজাল্ট পেয়েছে। ডাবল ভ্যারিয়েন্ট বা ট্রিপল ভ্যারিয়েন্ট, এগুলো তো হোল জেনোম সিকোয়েন্সিং না হলে এটা বলা যাবে না। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় পালিয়ে যাওয়া 8 যাত্রীরও নমুনা পরীক্ষা করা হয়েছে, তবে তাদের শরীরে ভারতীয় ধরন শনাক্ত হয়নি। স্বাস্থ্যবিধি না মানার অনীহায় ভাইরাসের নতুন ধরন নিয়ে উদ্বেগ জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। এই ভ্যারিয়েন্টের ট্রান্সমিশন বা সংক্রমণ ক্ষমতাটা অনেক বেশি। যারা তাদের সংস্পর্শে এসেছিল এরকম বা তাদের উপসর্গ আছে কিনা সেই সব বিষয় নিয়ে এটা পরবর্তীতে বাড়তে পারে যদি আমরা না সতর্ক হই। এখন আসলে আমাদের খুবই হাই টাইম বলবো যে সবগুলো সতর্কতা মেনে চলা। এদিকে দেশে কমছে করোনার মৃত্যু ও শনাক্তের হার। গত 1 সপ্তাহের ব্যবধানে মৃত্যুর হার কমেছে 34% এবং শনাক্ত 36.52%। এখন যারা বাড়ি যাচ্ছে তাদের ভাবতে হবে যে সে শুধু আনন্দ করবার জন্যই বাড়িতে যাচ্ছে না, সে একটা ঝুঁকি হয়ে যাচ্ছে যে তার বাড়িতে যে মা আছে বা আত্মীয় স্বজন আছে তাদেরকে সে ইনফেক্টেড করতে পারে। একদিনে 14,703টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে 1,285 জন। শনাক্তের হার 8.74%। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নিষেধাজ্ঞার পরও শিমুলিয়া, বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে চলছে ফেরি। জরুরি যানবাহন পারাপারের সাথে নদী পাড়ি দিচ্ছেন হাজারো যাত্রী। দিনভর 2 ঘাটে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। শিমুলিয়া ঘাট থেকে কয়েক ঘন্টার ব্যবধানে 3টি ফেরি ছাড়লেও আটকা পড়ে কয়েকশো ট্রাক ও পিকআপ ভ্যান। এদিকে আইনশৃঙ্খলা রক্ষা ও জেলা প্রশাসনের সহযোগিতায় ফেরিঘাট এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। যতই স্বাস্থ্য ঝুঁকি আর বিধিনিষেধ থাকুক, যাত্রাপথে হোক যত কষ্ট, তবু গ্রামে যেতেই হবে ঈদ করতে। যান চলাচলে সরকারের কড়াকড়ি উপেক্ষা করে বিভিন্নভাবে এই মানুষগুলো দূর দূরান্ত থেকে আসেন মুন্সিগঞ্জের মাওয়াঘাটে। ছেলে, বুড়ো, নারী, শিশু সবাই একরকম যুদ্ধ করে ওঠেন ফেরিতে। পা ফেলার জায়গা না পেয়ে পন্টুনে পড়ে যান অনেকেই, পদদলিত হন কেউ কেউ, তারপরেও ফিরতে হবে বাড়ি। এই যে আজকে কত মানুষের বিপর্যয়, কাদের জন্য? সরকারের এক ডিসিশন, কালকে রাত 12টার সময় যদি অ্যানাউন্সমেন্ট করে ফেরি বন্ধ, কে রাত 12টার সময়
মানিটা কি? হুড়োহুড়ি করে ফেরিতে উঠতে গিয়ে অনেকে ব্যাগ ভর্তি জামা কাপড়ও ফেলে যান ঘাটে। এ সময় অসংখ্য জুতা স্যান্ডেলও পড়ে থাকতে দেখা যায় ঘাটের পন্টুনে। হাজার হাজার ঘরমুখো মানুষ ঠাসাঠাসি করে এভাবেই পার হচ্ছেন নদী। মুরগি রেখে গেছে, ব্যাগ থেকে গেছে, যে দুধ, চা পাতা, চিনি। আমরা জানি ফেরি চলে, তারপরে যে সে শুধু শুধু এই যে আমাকে হরানি করাইতেছে, আমরা এরকম ধৈর্য ধরার মতো আমাকে আমরা রোজা থেকে আমরা অনেক হয়ে যেতেছি। রৌদের তাপে মুরব্বীরা চেয়ার আছে, তারপর অ্যাম্বুলেন্স আছে, এগুলো যে ফিরাই দিতেছে, এগুলো ঠিক না। করোনার ঝুঁকি থাকার পরেও সব বাধা উপেক্ষা করে শুক্রবার মানুষ ফেরিতে গাদাগাদি করে গ্রামে ফিরেন। এ অবস্থায় দিনে ফেরি চলাচল বন্ধ করা হয়, তবুও ভোর থেকে হাজার হাজার মানুষ ঘাটে আসেন নানা অনিশ্চয়তা নিয়েই। ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ লোক আছে, আমাদের অনেক সমস্যা হইতে আছে। মাঝপথে শুনতেছি যে ফেরিও চলে না, কোনো ট্রলারও চলে না, পারাপারের কোনো ব্যবস্থাই নাই। ফেরি চলাচল বিলম্ব হওয়ায় ঘাট থেকে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে 4 শতাধিক ট্রাক, পিকআপ ভ্যানের জট দেখা যায়। এ সময় আটকে পড়ে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও। এমন বেসামাল পরিস্থিতিতে এদিন দুপুর পর্যন্ত 3টি ফেরি ছাড়তে বাধ্য হয় কর্তৃপক্ষ। কেউ জুতা ফেলে উঠেছেন এই ফেরিতে, কারো বাইক পড়ে গেছে, কারো বা ব্যাগ লাগেজ পড়ে গেছে। তবুও বাড়ি যাওয়ার জন্যে ফেরিতে যে যেভাবে পেরেছেন উঠেছেন। এই ফেরিতে এতটুকু ঠাঁই নেই অন্য কোনো মানুষের। যত জায়গা ছিল তার সবটুকু জায়গা পূর্ণ হয়ে মানুষ গেছেন বাড়িতে, যেখানে কোনো শারীরিক দূরত্ব নেই। মানুষ যেভাবে গেছে তাতে শঙ্কা থেকে যায়, না জানি এই করোনা আরও ভয়াবহ রূপ নেয় বাংলাদেশে। আব্দিন সজীব, এটিএন বাংলা, মাওঘাট। ঈদকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চালুর দাবি জানিয়েছেন পরিবহন মালিক শ্রমিক নেতারা। জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে মালিক শ্রমিকদের 3টি সংগঠনের নেতারা 5 দফা দাবি তুলে ধরেন। এই সময় শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান বলেন, পরিবহন সংশ্লিষ্টদের সাথে আলোচনা না করে অযৌক্তিকভাবে দূরপাল্লার বাস বন্ধ রাখা হয়েছে। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। ঈদে দূরপাল্লার গণপরিবহন ও স্বাভাবিকভাবে পণ্য পরিবহন চালুসহ 5 দফা দাবিতে যৌথ সংবাদ সম্মেলন করে পরিবহন মালিক শ্রমিকদের 3 সংগঠন। অনুষ্ঠানে লিখিত বক্তব্য তুলে ধরেন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান। সবকিছু খোলা রেখে শুধুমাত্র দূরপাল্লার কোর্স বন্ধ রেখে কতটা সংক্রমণ রোধ করা যাবে আমাদের বিবেচনায় তা আসে না। স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার গণপরিবহন সহ সকল গণপরিবহন এবং স্বাভাবিক মালামাল নিয়ে পণ্য পরিবহন চলাচলের সুযোগ দিতে হবে। তার দাবি, পরিবহন সংশ্লিষ্টদের সাথে আলোচনা না করে সরকার বিশেষজ্ঞদের কথায় একতরফা সিদ্ধান্ত নিচ্ছে। আমরা সড়ক পরিবহন মন্ত্রী মহোদয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনি আমাদের সুযোগ দিলেন না। তিনি বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে আপনারা কথা বলেন, আমি বলে দিয়েছি। আমি ধন্যবাদ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে, তিনি বলেছেন আমাদেরকে পরবর্তী জানাবেন আলোচনা করে। আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো আলোচনার ফলাফল পাইনি। সংবাদ সম্মেলনে বিভিন্ন জায়গায় পরিবহনের চাঁদাবাজি ও পুলিশি হয়রানির অভিযোগ করা হয়। পৌরসভার মেয়ররা যে রাস্তার উপর থেকে টোল আদায়ের নামে যে চাঁদাবাজি করছেন, এটা বৈধতা নাই, আইনসম্মত নয়। অনুষ্ঠানে 5 দফা দাবি না মানলে ঈদের দিন সারা দেশে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বাস ও ট্রাক টার্মিনালে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঈদের আগে বেতন বোনাস পরিশোধ, 1 সপ্তাহের ছুটি ও বাড়ি যেতে দূরপাল্লার পরিবহন চালুর দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলন করেন গার্মেন্টস শ্রমিকরা। শনিবার মিরপুর 14 নম্বর এলাকায় প্রথমে আন্দোলন শুরু করেন তারা। দাবি আদায় 10 নম্বর গোল চক্করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় তারা অভিযোগ করেন, ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনও বেতন বোনাস পাননি তারা। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় সোহরাওয়ার্দী উদ্যানে 1000 গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন স্বাধীনতা স্তম্ভ নির্মাণের প্রকল্প পরিচালক হাবিবুল ইসলাম। সেখানে খাবারের কোনো দোকান হচ্ছে না বলেও জানান তিনি। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণের স্থানটি দর্শনীয় করে তোলার জন্য প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপেল মাহমুদের রিপোর্ট। সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের 3য় পর্যায়ের উন্নয়ন কাজের নকশা অনুসারে হাঁটা পথ ও খাবারের দোকান সহ নানা স্থাপনা তৈরির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান বেশ কয়েকটি গাছ কেটে ফেলে।
প্রকল্প পরিচালক হাবিবুর রহমান জানান, আগামী বর্ষা মৌসুমে সেখানে প্রায় 1000 গাছ লাগানো হবে। আর সারা বছর উদ্যানে প্রবেশ করে মানুষ যেন প্রকৃতির আমেজ পায় সেভাবে বৃক্ষরোপণ কার্যক্রম বিন্যাস করা হচ্ছে। এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, উদ্যানটিকে দর্শনীয় করতেই নকশা অনুসারে কাজ চলছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, পাকিস্তানি হানাদার বাহিনীর সারেন্ডার করার জায়গা দর্শনীয় করে তোলার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ইতিহাসের কথা জানতে পারবে। সে কাজগুলোকে আজ প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। রেসকোর্স ময়দানে প্রথম গাছ লাগিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতি মুছে ফেলতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যানের বেশিরভাগ জায়গা জুড়ে যখন শিশু পার্ক তৈরি করেছিলেন, তখন পরিবেশবাদীরা কেন প্রশ্ন তোলেননি সেই প্রশ্নও রাখেন তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীর মধ্যে 30% বেশি পণ্য উৎপাদন হয়েছে তৈরি পোশাক শিল্পে। পোশাকের ন্যায্য মূল্য ও কর্পোরেট জবাবদিহিতা নিশ্চিত করতে ক্রেতাদের দায়বদ্ধতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ও সজাগ কোয়ালিশনের যৌথ অনলাইন সেমিনারে এসব তথ্য জানানো হয়। টিকার উৎপাদন বাড়ায় ইউরোপ ও আমেরিকায় আগামী বছর পোশাকের চাহিদা বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। শারফুল আলমের রিপোর্ট। রপ্তানিমুখী আয়ের সবচেয়ে বেশি অবদান তৈরি পোশাক শিল্পে। করোনা মন্দায় প্রথম দিকে এ শিল্পের রপ্তানি আয় কমেছে, তবে আসার কথা করোনা টিকার উৎপাদন বাড়ায় আবারও চাহিদা বাড়তে শুরু করেছে পোশাকের। সিপিডির গবেষণা অনুযায়ী করোনার প্রথম ঢেউ যারা কাজ হারিয়েছেন তাদের 1/5 কম মজুরি নিয়ে আবারও কাজে ফিরছেন। তাদের আয় কমলেও বেড়েছে কাজের চাহিদা। কিন্তু সময় এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি কমপ্লাই করা হয় তাহলে হচ্ছে কর্পোরেট অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে অনেক বেশি হচ্ছে উন্নততর হবে। যে কোনো শ্রমিকদের যে কোনো কমপ্লেন আসলে কিন্তু সেই সেলে নেওয়া হয় এবং আমরা চেষ্টা করি প্রথমেই ফ্যাক্টরির সাথে কথা বলে তাদেরকে সেটেল করে দিই, তারপর তাদের সুযোগ থাকে লেবার কোর্টে যাওয়া, এরকম যায়। ইউরোপ আমেরিকায় করোনার পরিস্থিতির উন্নতি হচ্ছে, আবার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও দেশে পোশাক উৎপাদন বেড়েছে। ঝুঁকি নিয়ে কাজ করায় শ্রমিকদের অধিকার বাস্তবায়নে মালিক, শ্রমিক, ক্রেতা ও সরকারের মধ্যে সমন্বয়ের দাবি জানিয়েছেন বিশ্লেষকরা। কর্পোরেট রেসপন্সিবিলিটির কথা বলছি, কিন্তু এটা আসলে সবাই মিলেই এই দায়িত্ব, দায়বদ্ধতা, জবাবদিহিতা সবার পক্ষ থেকে এটা করতে হবে। আমাদের শ্রমিক শ্রেণীর যা প্রাপ্য সেটা যেন মালিক পক্ষ সর্বদা দৃষ্টি দেন। তাদের যে সুযোগ পাওয়া উচিত, এই যে সামাজিক দায়বদ্ধতা, তার জন্য ব্যত্যয় না ঘটে। দেশের প্রায় 83% পোশাক কারখানায় কর্পোরেট জবাবদিহিতা মানা হচ্ছে বলে জানিয়েছে সিপিডি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন দাবি করে তাকে আদৌ বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার মতে বিএনপি দেশের মানুষের স্বাস্থ্য নয়, শুধু বেগম জিয়ার স্বাস্থ্য নিয়েই চিন্তিত। চট্টগ্রাম প্রেস ক্লাবের রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, করোনার চিকিৎসা সারা পৃথিবীতে একই। এমন পরিস্থিতিতে বেগম জিয়াকে লন্ডনে নেয়ার চেষ্টা করা হচ্ছে, যেখানে করোনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। করোনার চিকিৎসা সমগ্র পৃথিবীতে একই। আর যে সমস্ত দেশে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, বিশেষ করে ইংল্যান্ডে, সেখানে করোনা মহামারীতে হাজার হাজার মানুষের মৃত্যুবরণ করেছে। তো কেন যে তারা বিদেশ নিয়ে যেতে চায় সেটি বোধগম্য নয়। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী বিক্ষোভে গ্রেফতার হওয়া ছাত্রদের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ঈদের আগে সাংবিধানিক ক্ষমতায় জামিন দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। রাজধানী ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এতে ভার্চুয়ালি যোগ দিয়ে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন, বিচার বিভাগ এক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখবে। এটা দয়া মায়ার বিষয় নয় বলেও মনে করেন ডক্টর কামাল। বেল একটা অধিকারের ব্যাপার, এটা দয়া মায়ার ব্যাপার না। আর বিশেষ করে ছাত্র সমাজ আমাদের একটা ঐতিহাসিক ভূমিকা রেখেছে। তারা সময় উপযোগী বিষয়গুলো নিয়ে
জনমত গঠন করে এবং আন্দোলন করে, সেগুলো তো আমরা উৎসাহিত করেছি সবসময় এবং এখনো সেটা হওয়ার কথা। আজকে 1 মাস হয়ে গেছে, এখনো মামলা ওঠে না। তারপরে একাধিক একই ধরনের মামলা 5টা দিয়ে আসে, তা 5টার জন্য বেরিয়ে যেতে হয়। এইসব জায়গাতে মাননীয় প্রধান বিচারপতির সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন। ভ্যাকসিনের সংকট থাকায় শনিবারও অনেকে টিকার দ্বিতীয় ডোজ নিতে পারেননি। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে প্রথম ডোজ নেওয়া সবার জন্য দ্বিতীয় ডোজ টিকার ব্যবস্থা করা হবে। রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। চাহিদার তুলনায় টিকার স্বল্পতা থাকলেও সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়ার চেষ্টা করছেন তারা। রিপোর্ট করছেন শারমিন রিহা। প্রথম দিকে টিকা নিতে মানুষের মধ্যে আগ্রহ কম থাকলেও এখন সেই টিকার জন্যই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভিড় করছেন মানুষ। চাহিদার তুলনায় টিকার সংকট থাকায় অনেকেই নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা দিতে পারছেন না। এরই মধ্যে নতুন করে নিবন্ধন স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজের মজুত না থাকায় নতুন সংকট তৈরি হয়। এ বাস্তবতায় দ্বিতীয় ডোজের ব্যবস্থা করতে সরকার বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। আমরা কিন্তু অন্য সোর্স যেমন রাশিয়া এবং চীন, আপনারা জানেন যে চীনে থেকে অলরেডি চলে আসতেছে এবং চলে আসার পরে কিন্তু আমরা সেই ফার্স্ট ডোজ আবার শুরু করে দিব। আর রাশিয়ারটাও কিন্তু ভালো ইফেক্টিভ এবং সেটা আসলে আমাদের টিকা নিয়ে আমরা জনগণকে অযথা চিন্তাযুক্ত থাকার জন্য না করতেছি। এদিন হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এই হাসপাতালে টিকা নিতে আসা অনেকেই তাদের সন্তুষ্টির কথা জানালেন। আমার কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। প্রথমে একটু হালকা ব্যথাটা ছিল, তারপর কোনো অসুবিধা হয়নি। প্রথমটা নিয়েছিলাম তেমন কোনো একদিন ব্যথা ছিল, আজকে তো এখন পর্যন্ত ভালো আছি। টিকাটা নিজের সেফের জন্যই নেওয়া উচিত, সেফ থাকা যাবে, প্রত্যেকেরই নেওয়া উচিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে টিকা দেওয়া শুরু হয়। উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার দাবি এই ভ্যাকসিন মানুষের শরীরে করোনা প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে টিকা নেওয়ার পরও সবাইকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। এবারে ইভ্যালি ঈদ বাজার। দাম যাই হোক, আধুনিক রুচিসম্মত নকশার অভিজাত পোশাকের সম্ভার নিয়ে সেজেছে রাজধানীর বিভিন্ন মার্কেটের দোকানগুলো। হাল ফ্যাশনের পাশাপাশি পোশাকে বৈচিত্র্য রেখেছেন দোকানিরা। আরও জানাচ্ছেন রাবেয়া আক্তার সুবর্ণা। চকচকে শোরুমের শোকেছে দৃষ্টিনন্দন শাড়ি, 3 পিস, লেহেঙ্গা সহ নতুন পোশাক কিনতে হুড়োহুড়ি ক্রেতাদের। বিশেষ কিছু পোশাকের প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি। তবে এবারের ঈদে তরুণীদের চাহিদা সারারা, গারারা, গাউন ও লেহেঙ্গায়। একটা গাউন কিনছি, নিজের আগে থেকে পছন্দ করে আসছিলাম। দেখতে সুন্দর বেশি, আর এখন এরকমই ফ্যাশন চলতেছে। ছোটদের এবার বেশি আগ্রহ চকচকে গাউনের দিকে। তবে ক্রেতাদের বিদেশি পোশাকের চাহিদা এবার পূরণ করতে পারছে না দোকানিরা। গারারা এবং সারারা দুটোই চলতেছে। ট্রেডিশনাল শাড়িগুলো বেশি বিক্রি হচ্ছে। মিহি সুতায় হাতের কাজ করা শাড়ি বা 3 পিসের চাহিদা বেশ, তবে এগুলোর দাম আকাশ ছোঁয়া। আবার গরমের কারণে সুতি কাপড় কিনছেন অনেকে। ছেলেদের পাঞ্জাবির চাহিদাও প্রচুর। আমি আমার ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করতে আসছি। আমার ড্রেস কিনছি অনেকগুলাই, লেহেঙ্গা কিনছি আমার জন্য, জুয়েলারিস কিনছি, হেয়ার ব্যান্ড কিনছি। মুরব্বীদের জন্য কেনাকাটা করছি। গণপরিবহন চালু হয় হতাশা কেটেছে বিক্রেতাদের। ক্রেতা সমাগম বেশি, বেচাকিনাও ভালো বললেন দোকানিরা। তবে করোনাকালে মার্কেটে আসা ক্রেতা বিক্রেতাদের মুখে মাস্ক থাকলেও দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি অনেককেই। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। এবারে ইফতারের সময়সূচি। আজ ঢাকায় ইফতার সন্ধ্যা 6:35, রাজশাহীতে 6:43, চট্টগ্রামে 6:28, সিলেটে 6:31, খুলনায় 6:38, বরিশালে 6:34, রংপুরে 6:43 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:37। এবারে পার্টেক্স খেলার খবর। শেখ রাসেল ক্রীড়াচক্রকে 1-0 গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে দুদল আক্রমণ করে খেলতে থাকে। 37 মিনিটে হাবিবুর রহমান সোহাগের কর্নার থেকে হেড করে বুরকিনা ফাসোর রক্ষণভাগে খেলোয়াড় মনোজির কুলদিয়াতি মোহামেডানকে এগিয়ে দেন। বাকি সময় আর কোনো গোল না হয় জয় নিয়ে মাঠ ছাড়ে সাদা কালোর শিবির।
এতে 15 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠল মোহামেডান। সমান খেলায় 26 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেল শেখ রাসেল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ভারত থেকে আসা দুজনের শরীরে ভারতীয় ভেরিয়েন্টের করোনা ভাইরাস শনাক্ত, মিল পাওয়া গেছে আরও 4 জনের দেহে। নিষেধাজ্ঞার পরও শিমুলিয়া, বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে চলছে ফেরি, নদী পাড়ি দিচ্ছেন হাজারো মানুষ। দূরপাল্লার বাস চালুর দাবি পরিবহন মালিক শ্রমিক নেতাদের, অযৌক্তিকভাবে বন্ধ রাখা হয়েছে বললেন শাহজাহান খান। এবং সোহরাওয়ার্দী উদ্যানে 1000 গাছ লাগাবে সরকার, হচ্ছে না কোনো খাবারের দোকান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।